বিয়ের মাসখানেক পরে স্ত্রী সুনন্দাকে নিয়ে হানিমুনে চলেছি। অন্যান্য সবার মতন দার্জিলিং, মন্দারমণি বা তেমন কোনো চিরপরিচিত হানিমুন স্পট নয়। আমরা চলেছি বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত গ্রামে। আমার এক বন্ধু থাকে বাঁকুড়াতে, কাজের সূত্রেই তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। আমার সেই বন্ধু রোদ্দুরের একটা পৈতৃক বাড়ি সেখানে খালি পড়ে রয়েছে। রোদ্দুরকে বলায় রোদ্দুর সেই বাড়িটায় আমাকে 7 দিনের জন্য থাকতে দিতে রাজি হয়েছে। রোদ্দুর অবশ্য এখন আগ্রাতে রয়েছে একটা বিশেষ কাজে। স্টেশন থেকে নেমে আমরা একটা টোটো ধরে রওনা দিলাম সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। গ্রামটার নাম ছান্দার। সবুজে ঘেরা একটা নির্মল, আশ্চর্য সুন্দর গ্রাম ছান্দার। যেদিকেই চোখ যায় কেবল সবুজ আর সবুজ, লাল মাটি আর শাল সেগুনের জঙ্গল। শহরের ব্যস্ত জীবনযাপনে যেন হাঁপিয়ে উঠেছিলাম, তাই এরকমই একটা গ্রামের খোঁজ করছিলাম। 2 দিন শান্তিতে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচব। বাবু, সান্দার গ্রামটা চলে এসেছি। কার বাড়ি থাকবেন এখানে? নাম বলেন, তাহলে আমি বাড়ির সামনে নামিয়ে দিচ্ছি। রোদ্দুর বিশ্বাস। রোদ্দুর বিশ্বাস? ওই নামে তো আমি কাউরে চিনি নে বাবু। চেনেন না? হঠাৎ রোদ্দুরের একটা কথা মনে পড়ে গেল। রোদ্দুর বলেছিল যদি তার নাম বললে কেউ চিনতে না পারে, গোলাবাড়ি বলতে। ওই নাম বললে নাকি সবাই এক ডাকে চেনে। গোলাবাড়ি। গোলাবাড়ি চেনেন? গোলাবাড়ি? হ্যাঁ, গোলাবাড়ি তো চিনি। গোলাবাড়ি যাবেন? ঠিক আছে, এক্ষুনি নিয়ে যাচ্ছি। ওই নাম বললে এই গ্রামের সবাই এক ডাকে চেনে বাবু। টোটোওয়ালা একটা বাড়ির সামনে এসে টোটোটা দাঁড় করালো। এই যে বাবু, এই হচ্ছে গোলাবাড়ি। কিন্তু বাবু, এই বাড়িতে তো অনেক দিন কেউ থাকে না। এই বাড়ির লোকজন তো সব শহরে নতুন বাড়ি করে সেখানেই থাকছে শুনেছি। তা আপনারা এখানে কি করবেন? এই বাড়িতে আমরা থাকবো কদিন। টোটোওয়ালার মুখটা কেমন যেন হা হয়ে গেল আমার কথা শুনে। আমি তার মুখের এই রকম অভিব্যক্তির কারণ বুঝতে না পেরে বললাম, কি হলো? ওইরকম হা করে তাকিয়ে কি দেখছেন? না, আসলে অনেক বছর হলো বাড়িটায় কেউ থাকে না বাবু। শুনেছি এই বাড়িটায় নাকি ভূত টুত থাকে। তাহলে তো ভালোই হবে দেখছি, আর একজন সঙ্গী পাওয়া যাবে। হ্যাঁ, হাসির ব্যাপার নয় বাবু, এটা কিন্তু শহর না। আপনাদের দেখেই বোঝা যায় যে আপনারা শহরের মানুষ, কিন্তু এটা শহর না বাবু। এখানে অনেক কিছু এমন ঘটে যা শহরের লোকেরা কল্পনাও করতে পারবে না। যাকে আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন খন। আমি তো আর বারণ করবার কেউ না, তবে একটু সাবধানে থাকবেন, এইটুকুই শুধু বলে রাখলাম। এই বেলায় আর কোথাও বেরোলাম না। অনেকটা পথ জার্নি করে শরীরটা ভীষণ ক্লান্ত ছিল, তাই সাথে করে আনা কিছু শুকনো খাবার খেয়ে দুজনেই একটু ঘুমিয়ে নিলাম। সূর্য অস্ত গেল। সবুজ শ্যামল গ্রামটা হঠাৎ করেই যেন অন্ধকারের চাদরে ঢেকে ফেলল নিজেকে। সন্ধ্যা নামবার পরে গ্রামের চেহারাটা সম্পূর্ণ আলাদা। সমস্যাটা শুরু হলো সন্ধ্যাবেলা থেকেই। আমার দিব্যি ভালো দাঁত, তাতে কস্মিন কালেও কোনো সমস্যা ছিল না। সেই দাঁতে হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেল। কিসের থেকে যেই দাঁতের যন্ত্রণা এলো তা ভেবে আমি আর আমার স্ত্রী সুনন্দা দুজনেই অবাক। গালে হাত দিয়ে বসে দাঁতের মারাত্মক যন্ত্রণায় কাতরাতে থাকলাম। সুনন্দা ইতিমধ্যেই খোঁজ নিয়ে জেনেছে আশেপাশে কোনো ডাক্তারখানা নেই। সে গরম জল করে লবণ মিশিয়ে আমাকে দিয়ে কুলিকুচিও করিয়েছে, কিন্তু কিছুতেই ব্যথা কমেনি এতটুকু। তাই সুনন্দাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে আমার পাশে। আমি ব্যথায় কাতরাতে কাতরাতে বললাম, আহ উফ,
এই ব্যথা নিয়ে তো আর বসে থাকতে পারছি না। তুমি ঘরে থাকো, আমি একটু দেখে আসি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আশেপাশের এই মানে তো আর এই না যে গোটা ছান্দার গ্রামে কোথাও কোনো ডাক্তারখানা নেই বা ওষুধের দোকান নেই। নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। আমি দেখে আসছি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাইরে অন্ধকার তখন যেন আরও কালো হয়ে এসেছে। আমি রাস্তা বরাবর পাগলের মতন হাঁটতে থাকলাম। কিন্তু দুর্ভাগ্য যাকে বলে, রাস্তার ধারে কোনো দোকানপাট কিছুই চোখে পড়ল না আমার। কোন দিকে যাব? সত্যিই তো আমি রাস্তাঘাট কিছুই চিনি না। ভাবলাম রোদ্দুরকে একবার ফোন করে শুনলেই হয় আশেপাশে কোনো ডাক্তারখানা আছে কিনা। পকেট থেকে ফোনটা বার করে দেখলাম ফোনে চার্জ একেবারে শেষ, 1% এসে দাঁড়িয়েছে। কল করলেই ফোনটা সুইচ অফ হয়ে যেতে পারে। এখানে আসবার পরে টানা 6 ঘন্টা লোডশেডিং ছিল, ফোন চার্জেই বসানো হয়নি। মাথাটা আরও যেন গরম হয়ে উঠল। দাঁতের যন্ত্রণাটা এখন যেন আর দাঁতের ভেতরেই সীমাবদ্ধ নেই, এখন সেটা যেন সারা মাথার ভেতরে ছড়িয়ে পড়ছে। মাথা এবং কান দিয়ে যেন যন্ত্রণাটা তীব্রতর হচ্ছে ক্রমশ। উফ! দাঁতের ডাক্তার খুঁজছেন? চমকে উঠে পেছন ঘুরতেই দেখলাম একজন লোক এসে পেছনে দাঁড়িয়েছে। আশ্চর্য, এ কি করে জানলো যে আমি দাঁতের ডাক্তার খুঁজছি? এনার তো জানবার কথা না। আর 10 মিনিট সোজা চলে যান, তারপরেই জঙ্গলের রাস্তা। ওই রাস্তায় সোজা গেলেই পাবেন অনাদিবাবুর দাঁতের ডাক্তারখানা। চলে যান, চলে যান। অনাদিবাবু ধন্বন্তরী ডাক্তার। লোকটা আর কিছু না বলে হন হন করে চলে গেল। আরে আরে ও দাদা, ও দাদা, শুনুন শুনুন, ও দাদা। যা, লোকটা যে আর দাঁড়ালোই না। কে লোকটা? কিভাবে জানলো যে আমার দাঁতের ব্যথা করছে? কিছুই তো জানা হলো না। যাকে, হয়তো আমাকে গাল চেপে ধরে কাতরাতে দেখে সন্দেহ করেছে। ওর বলা ঠিকানাতেই বরং গিয়ে দেখি। লোকটার বলা কথা মতো সামনে এগিয়ে চললাম। বাগানের পথে ঢুকেই দেখলাম রাস্তার ধারে একটা ছোট কুঁড়ে ঘরের মতন, তার মাথার ওপরে একটা জরাজীর্ণ সাইনবোর্ড। তাতে লেখা অনাদিবাবুর দাঁতের ডাক্তারখানা। আর কিছু ভাবলাম না, ব্যথায় এখন প্রাণ যায় যায়। তাই তড়িঘড়ি করে ঢুকে পড়লাম জরাজীর্ণ ঘরটার ভেতর। ঢুকেই দেখলাম ভেতরে আধুনিক ডেন্টাল ক্লিনিক বলতে যা বোঝায় সেই সবের কিছুই নেই। কোনো যন্ত্রপাতি কিচ্ছু না। একটা বেঞ্চ ঘরের ভেতরে পাতা, তার সামনে পেছন ঘুরে দাঁড়িয়ে একজন লোক কি যেন করছে। ইনিই তাহলে বোধহয় অনাদিবাবু। পেছনে ঘুরে থাকা অবস্থাতেই তিনি বললেন, কি দাঁতে ব্যথা? আমি অবাক হলাম। এই লোকটা কি করে জানলো যে আমি এসেছি? আমি তো কোনো আওয়াজ করিনি। লোকটা আবার বলল, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। দাঁতে ব্যথা? হ্যাঁ, মারাত্মক ব্যথা। এইবার লোকটার সামনে ঘুরল। দেখলাম তার হাতে একটা দাঁত। বললাম, আপনি ডাক্তারবাবু? হ্যাঁ, আমি নয় তো কে? কই দেখি, এই বেঞ্চটায় শুয়ে পড়ুন। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ এসে বেঞ্চটাতে শুয়ে পড়লাম। ডাক্তারবাবু এক মুহূর্ত আমার খোলা মুখের ভেতরে উঁকি মেরে কি বুঝলো জানি না, বললেন, দাঁতের অবস্থা তো ভীষণ খারাপ। না, এই দাঁত রাখা যাবে না। সে কি, এর আগে তো কোনোদিনও কোনো ব্যথা ট্যাথা কিছুই হয়নি, হঠাৎ করেই অবস্থা এত খারাপ হয়ে গেল কি করে? হয়েছে হয়েছে, আপনি বুঝতে পারেননি সেটা। আমি কি আপনাকে মিথ্যে কথা বলছি? তাহলে এখন কি করণীয়? কি আর করণীয়, এই দাঁত রাখা যাবে না, এই দাঁত তুলে ফেলতে হবে। তুলে ফেলতে হবে? কোনো ওষুধ টষুধ? আরে, ওষুধের ক্ষমতা যতক্ষণ ততক্ষণ ব্যথা একটু কম থাকতে পারে, কিন্তু কোনো লাভ হবে না। দাঁতের যে অবস্থা, ব্যথা আরও বাড়বে।
দাঁত খুব ভয়ানক জিনিস মশাই। দাঁত অনেক স্মৃতি মনে রাখে, অনেক স্মৃতি ধরে রাখে। তার শেষ কথা দুটোর আমি কি মানে ধরবো বুঝতে পারলাম না। আর সেই কথার ভাব সম্প্রসারণ করবার মতন ইচ্ছেও আমার এখন নেই। আমার দাঁতের যন্ত্রণা কোনো মতে একটু কমলেই আমি বাঁচি। বললাম, আচ্ছা ঠিক আছে, যেটা করলে ভালো হয় আপনি করুন, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। আহ, উফ। বেশ, তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার দাঁত তুলে তার জায়গায় অন্য দাঁত বসিয়ে দেব। আচ্ছা আচ্ছা, তাই করুন তাহলে। অনাদি ডাক্তারবাবুর হাত তো নয়, যেন জাদুকাঠি। কোনো ইঞ্জেকশন বা অবশ না করেই আমার দাঁতটা একটা সাঁড়াশির এক টানে এমন অদ্ভুতভাবে তুলে দিল যে আমি ব্যথার বিন্দুমাত্র টের পেলাম না। দাঁত তুলে তার বদলে সে একটা অন্য দাঁত আমার মুখে বসিয়ে দিয়েছে। একটু অস্বস্তি হচ্ছে, তবে ডাক্তারবাবু বলেছে কয়েক ঘন্টার মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে। এইরকম জায়গায় এত ভালো একটা ডাক্তারবাবু, সেটা কল্পনাতেও আনতে পারিনি। বাড়িতে গিয়ে ঘণ্টাখানেকের মধ্যে অস্বস্তি ভাবটা সম্পূর্ণ কেটে গেল। আর মনেই হচ্ছে না যে একটা দাঁত তুলে অন্য একটা দাঁত বসানো হয়েছে। কোনো যন্ত্রণা, মুখ ফুলে থাকা, শিরশিরানি কিছুই হচ্ছে না। সুনন্দাও যেন একটু অবাক হলো আমার এই আকস্মিক ব্যথা নিরাময়ে। পরদিন ভোরবেলায় ঘুম ভেঙে গেল। মাথার সামনে সোজা তাকাতেই গোল দেওয়াল ঘড়ি। ঘাড় উঁচু করে দেখলাম 5টা বাজে। এত সকালে ঘুম ভেঙে গেল? আমার তো এত সকালে ঘুম ভাঙে না কখনো। যাকে, ঘুম যখন ভেঙেই গেছে আর বিছানায় শুয়ে থেকে লাভ নেই। উঠে বরং একটু বাইরে পায়চারি করি। না, সুনন্দাকে আর এখন ডাকবো না, ও ঘুমাক। বাইরে বেরিয়ে এলাম। ভোরের আলো ফুটেছে, তবে সূর্য এখনো ওঠেনি। ভোরের মিষ্টি হাওয়ায় বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। রাস্তার উল্টো দিক থেকে একজন লোক এই দিকেই হেঁটে আসছে। অবাক হয়ে লক্ষ্য করলাম আমার সেই নতুন দাঁতটা যেন হঠাৎ কেমন শিরশির করতে থাকলো। একটা শিহরণ হচ্ছে দাঁতটার ভেতর। দাঁতটা যেন মুখের ভেতরে থরথর করে কাঁপতে লাগলো। লোকটা যত এই দিকে এগিয়ে আসছে আমার দাঁতের কম্পন যেন বাড়তেই থাকলো। আশ্চর্য, কিছুতেই বুঝলাম না লোকটার এগিয়ে আসবার সঙ্গে আমার দাঁতের কম্পনের কি সম্পর্ক। অবশ্য এটা কাকতালীয়ও হতে পারে, হয়তো কোনো সম্পর্কই নেই। লোকটা এবার আমার একদম সামনে চলে এসেছে। হঠাৎ আমার কি মনে হলো জানি না, আমি বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়লাম লোকটার উপর। লোকটা ভারসাম্য রাখতে না পেরে মাটিতে আছড়ে পড়ল। তারপরে আমি তার উপরে চেপে বসে টুটি চেপে ধরলাম লোকটার। এই লোকটাকে আমার শেষ করতেই হবে, একে আমি কিছুতেই বাঁচতে দেব না, কিছুতেই না। লোকটা আর্তনাদ করতে থাকলো, আরে আরে মেরে ফেললো, মেরে ফেললো, ওই মেরে ফেললো, ওই ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, আরে ছেড়ে দিন, আরে ছাড়ুন ছাড়ুন, কি করছেন, এই ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। এলাকার দুজন লোক আমাকে জোর করে ধরে ছাড়িয়ে দিল। হঠাৎ আমার চোখের সামনে সবকিছু কেমন যেন অস্পষ্ট হয়ে আসতে থাকলো। তারপরে আর কিচ্ছু মনে নেই। জ্ঞান যখন ফিরল, আমি তখন বিছানায় শুয়ে আছি। চোখ মেলতেই শুনতে পেলাম, ওই তো জ্ঞান ফিরেছে। উঠে বসলাম। সামনেই দাঁড়িয়ে আছে আমার স্ত্রী, এলাকার একজন লোক আর দুজন পুলিশ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্যই স্বপন ধরা পড়েছে। ব্যাটা মার্ডার করে গা ঢাকা দিয়েছিল এতদিন, পুলিশ কিছুতেই ওর সন্ধান পাচ্ছিল না। আপনার মরণ কামড়ে ও ব্যাটা অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু একটা কথা বলুন দেখি, আপনি হঠাৎ খ্যাপা কুকুরের মতো ওকে কামড়াতে গেলেন কেন? আপনি কি ওকে চিনতেন? আপনার সাথে কি কোনো শত্রুতা আছে নাকি? না না, আমি ওকে চিনব কিভাবে? আমি তো ওকে আগে কখনো দেখিও নি। আমিও ভীষণ হতবাক স্যার আমার নিজের আচরণে। কিভাবে কেন যে আমি ওই লোকটার উপরে ঝাঁপিয়ে পড়লাম তা আমি নিজেও জানি না। সে কি, তা বললে কি করে হবে? নেহাতি লোকটা একটা খুনের আসামি। আপনি নিজের অজান্তে হলেও ওকে ধরতে সাহায্য করেছেন আমাদের, তাই রক্ষা পেলেন। অন্য কেউ হলে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস ফাইল হতো মশাই। জানি না স্যার, আমি সত্যিই জানি না কিভাবে এটা হলো। তবে একটা ব্যাপার আমার মনে আছে, লোকটা যখন আমার সামনে এগিয়ে আসছিল আমার নতুন বসানো দাঁতে অদ্ভুত একটা শিহরণ হচ্ছিল। তারপরে কি যে হলো আমার অতটা পরিষ্কার মনে নেই স্যার। সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে এলো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বিশ্রাম নিন, দুপুরে একবার থানায় এসে দেখা করে যাবেন। বলেই পুলিশ দুজন চলে গেল।
গ্রামের লোকটা দাঁড়িয়ে থাকলো আমার মুখের দিকে তাকিয়ে। আমি বললাম, আপনি কিছু বলবেন? আপনি কি অনাদি ডাক্তারবাবুর চেম্বারে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আপনি দাঁতের কথা বললেন, সেটা শুনেই আন্দাজ করলাম। অনাদি ডাক্তার তো শুধু ডাক্তার ছিল না, তন্ত্রবিদ্যাতেও তার ছিল অনেক জ্ঞান। বিশেষ করে দাঁত নিয়ে সে কি সব যেন তন্ত্রক্রিয়া করত। তবে সে যা করত তার সবটাই মানুষের ভালোর জন্য। কোনোদিনও সে মানুষের কোনো ক্ষতি করেনি। 3 দিন আগে এই গায়ে একজন খুন হয়, আর যে খুনটা করেছে আজ তাকেই আপনি কামড়ে ধরেছেন। অথচ আপনি তো তাকে চেনেনই না। আপনার তো তাকে কামড়ে ধরবার কোনো কারণই নেই। তখনই বুঝলাম আসল ব্যাপারটা। কি আসল ব্যাপার? আপনি দাঁতের ব্যথায় অনাদি ডাক্তারবাবুর চেম্বারে গিয়েছিলেন। ডাক্তারবাবু আপনার ব্যথা দাঁত তুলে তার জায়গায় অন্য দাঁত বসিয়ে দিয়েছে। আমার যদি খুব ভুল না হয় তবে ওই দাঁতটা আর নিতাইয়ের। নিতাই মানে যে লোকটা 2 দিন আগে খুন হয়েছিল। অনাদি ডাক্তারবাবু তার দাঁত সংগ্রহ করেছে, তারপর তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই দাঁতকে জীবন্ত করেছে, আর সেই দাঁত বসেছে আপনার গালে। তাই যখনই ওই খুনি লোকটা আপনাকে দেখেছেন, আপনার মুখের ভেতর নিতাইয়ের দাঁত তখন প্রতিশোধ নেবার জন্য জেগে উঠেছিল, আর তারপরই আপনি ঝাঁপিয়ে পড়েছেন তার উপর। কি সব যাতা বলছেন? আমি এসব বিশ্বাস করি না। আর আর তাছাড়া অনাদি ডাক্তারবাবু ছিলেন বলছেন কেন? ছিল বললাম কারণ সে মারা গেছে আজ থেকে 25 বছর আগে। কি? আমি কালকে ওনার চেম্বারে গেছি। সে নিজের হাতে আমার চিকিৎসা করেছে, আমার গালে দাঁত বসিয়েছে। যে আপনার চিকিৎসা করেছে ওটা অনাদি বাবুর আত্মা। ওই চেম্বারটা ছিল তার প্রাণ। গায়ের মানুষদের সে খুব ভালোবাসতো। বিনা পয়সায় গরিব মানুষদের চিকিৎসা করত। মৃত্যুর পরও সে এই গ্রাম ছেড়ে গেল না। এখনো রাতের বেলা তার ওই চেম্বার জেগে ওঠে। ফিরে আসে অনাদি বাবু, চুপি সারে নিজের কাজ ছেড়ে আবার মিলিয়ে যায় রাতের অন্ধকারে। আপনার যদি বিশ্বাস না হয়, দিনের বেলা এখন গিয়ে দেখুন দেখি একবার সেই ডাক্তারখানা খুঁজে পান কিনা। অদম্য কৌতূহলে ছুটে চলে এলাম, কিন্তু কোথায় সে ডাক্তারখানা? কিচ্ছু নেই। বাগানের ভেতরে শুধু একরাশ ঠান্ডা হাওয়া পাক খাচ্ছে। অনাদি ডাক্তারবাবু হয়তো গভীর রাত নামবার অপেক্ষায় রয়েছে আশেপাশেই কোথাও। বন্ধুরা, অ্যানিমেশনের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। রয়েছে প্রচুর চাকরির সুযোগ। আর শুধু চাকরি নয়, সঠিকভাবে অ্যানিমেশন শিখে অ্যানিমেশনের ইউটিউব চ্যানেল বানিয়ে তোমরা কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। তাই তোমরা যদি চাও অ্যানিমেশন শিখে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো। কারণ পিনজিরা একাডেমি 2D অ্যানিমেশনের মাস্টার ক্লাস নিয়ে এসেছে 8 মাসের লাইভ মাস্টার ক্লাস, যেখানে তোমরা হাতে কলমে শিখতে পারবে অ্যানিমেশনের A to Z। 2D অ্যানিমেশনের A to Z তোমরা শিখবে পিনজিরা অ্যানিমেশনের লাইভ মাস্টার ক্লাসে। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও এক্ষুনি যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে।